এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে ফিরে পেল আওয়ামী লীগের নিবন্ধন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সুখবর দিলেন শেখ হাসিনা, জামিন পেলেন ব্যারিস্টার সুমন। এদিকে দীর্ঘ 23 মাস পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো সময় ঢাকা সহ সকল বিভাগে কিয়ামত ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে আসছে তারেক রহমানের, এই মাসেই ভারতের হাত ধরে ফিরছে প্রধানমন্ত্রী হয়ে। খুব বড় একটা আন্দোলনের দরকার নাই, কেবল তো পচন শুরু, বর্ষাকালটা যেতে দেন, দেখেন কি অবস্থা করে দেশে। সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা জারি করেছেন, সেই রায়ের পূর্ণাঙ্গ বিবরণীতে উঠে এসেছে সুপ্রিম কোর্টের বক্তব্য, যেখানে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন কোন দলের নিবন্ধন বাতিল করার ক্ষমতা রাখে না, আরপিওতে সেটা নেই। সুপ্রিম কোর্টের এই বক্তব্য যখন আমরা পেলাম, তখন কি এখন অটোমেটিক্যালি আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল করে রাখা হয়েছে, বাতিল করেছে বর্তমান নির্বাচন কমিশন, সেটা কি অবৈধ হয়ে যাবে? শেখ হাসিনা কি সত্যিই ফিরছেন? সম্প্রতি আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এক বক্তব্যে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন আগামী 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন। হঠাৎ করে এই চারদিকে আওয়ামীপন্থীদের জামিনের হিড়িক, উচ্চ আদালত থেকে জামিন পাচ্ছেন আওয়ামী লীগের সবাই। ঘটনাটা কি? এর নেপথ্যে কি রহস্য? দর্শক, ব্যারিস্টার সুমনের জামিন, আইবি রহমানের জামিন, সেই ফারজানা রূপা সাংবাদিক দম্পতির জামিন। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যাবে। ভারত কেন আমেরিকা এসে কোনদিন বাংলাদেশ দখল করতে পারবে না? এদেরকে কেউ কাউন্টই করে না, মশামাছি। দর্শক, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির রুদ্ধশ্বাস, চরম উত্তেজনাকর এবং নিষ্ঠুর দাবার বোর্ডে এবার এমন এক অভাবনীয় এবং নায়কহীন সমীকরণের জন্ম হয়েছে, যা দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে পুরো ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম আক্ষরিক অর্থে হারাম করে দিয়েছে। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের দিকে আঙুল তুলে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী ও কট্টরপন্থী নেতা শুভেন্দু অধিকারী একসময় চরম অধ্যত্ব দেখিয়ে বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো মাত্র কয়েকদিনের ব্যাপার এবং কয়েক মিনিটেই নাকি এর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যাবে। একটি স্বাধীন এবং সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী দেশকে এভাবে কয়েক মিনিটে দখল করে নেওয়ার প্রকাশ্য হুমকি বিশ্বের আর কোনো নেতা আজ পর্যন্ত দেওয়ার দুঃসাহস দেখায়নি। কিন্তু শুভেন্দুর সেই ফাঁকা এবং অদ্ভুত কোনো হুঙ্কারের চরম ও দাঁত ভাঙা জবাব সেদিনই দিয়েছিলেন বাংলাদেশের বর্তমান স্পিকার এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি অত্যন্ত কঠোর এবং লৌহ কঠিন ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারত কেন খোদ পরাশক্তি আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ভারত কেন আমেরিকা এসে কোনদিন বাংলাদেশ দখল করতে পারবে না? এবং তিনি ভারতের উদ্দেশ্যে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, সাহস থাকলে দখল করতে আসো, এরপর দেখিয়ে দেবো কত ধানে কত চাল। পরিবর্তন করতে হলে গণভোটের আসলে সেটা ঠিক আছে, মানে রাজনীতি মাঠে এই পাল্টাপাল্টি হুঙ্কারের পর গড়িয়েছে অনেক সময় এবং এর মধ্যে পাল্টে গেছে দুই দেশেরই রাজনৈতিক দৃশ্যপট। শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের মসনদে আর মেজর হাফিজ হয়েছেন বাংলাদেশের স্পিকার। অনেকেই ধারণা করেছিলেন সরকার পরিবর্তনের এই অত্যন্ত স্পর্শকাতর মধ্যভাগে দুই দেশের মধ্যকার চরম সম্পর্কে হয়তো কিছুটা হলেও শীতলতা আসবে, কিন্তু দেশ নিউজ 24 এর অত্যন্ত গোপন ইনভেস্টিগেটিভ বিশ্লেষণ বলছে আপাতত সেই ধরনের কোনো ইতিবাচক আভাস বিন্দু মাত্র দেখা যাচ্ছে না। বরং উল্টো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে শুভেন্দু অধিকারী এমন কিছু আগ্রাসী সিদ্ধান্ত নিয়েছেন যা দুই দেশের এই জ্বলন্ত উত্তেজনায় নতুন করে ঘিরে ফেলেছে। পশ্চিমবঙ্গের নবান্নে অনুষ্ঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার একেবারে প্রথম বৈঠকে সীমান্ত দিয়ে তথাকথিত অনুপ্রবেশ বন্ধের অজুহাতে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ তথা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার একতরফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে। শুভেন্দু অত্যন্ত আগ্রাসী সুরে বলেছেন, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে, তাই প্রথম দিনই আমরা জমি হস্তান্তরের অনুমোদন দিলাম এবং আগামী 45 দিনের মধ্যে এই জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, যা পূর্ববর্তী মমতা ব্যানার্জির আমলে আটকে রাখা হয়েছিল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ধারণা করছেন, সীমান্তে কাঁটাতারের নামে নতুন করে বাংলাদেশের নিরীহ মুসলিমদের উপর নির্বিচারে গুলি চালানোর জন্যই মূলত মুখ্যমন্ত্রী হয়ে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু। কারণ এর আগে ইউপিএ সরকারের সময় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বহু স্থানে সরাসরি বাংলাদেশের ভূখণ্ড দখল করে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল। কিন্তু ভারত যদি মনে করে তারা আগের মতোই দাদাগিরি ফলাবে, তবে তারা চরম ভুলের স্বর্গে বাস করছে। কারণ সীমান্তে যদি আবারও গুলি করে মানুষ মারা হয় কিংবা বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ড দখল করার দুঃসাহস দেখানো হয়, তবে তার যে চরম ও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে তা প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের পক্ষ থেকে শুভেন্দু ও নয়াদিল্লিকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার সাফ জানিয়ে দিয়েছে, সীমান্তে আর কোনোভাবেই নতজানু হবে না বাংলাদেশ। কারণ এই বাংলাদেশ আর আগের সেই নতজানু বাংলাদেশ নেই। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ ও বর্তমান সরকার ভারতের এই কাঁটাতারের বেড়াকে বিন্দু মাত্র ভয় পায় না। ভারত যদি গায়ে পড়ে কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে তার সমুচিত জবাব দেওয়ার জন্য বাংলাদেশেরও নিজস্ব সামরিক ও কৌশলগত মেগা পরিকল্পনা রয়েছে বলে তারেক রহমানের পক্ষ থেকে অত্যন্ত শক্ত ভাষায় জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে বলেন, কিছু চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চাইলে ভারতের নেতৃত্বকে অবশ্যই ইতিবাচক মনোভাব দেখাতে হবে। বাংলাদেশ দখল করে নেওয়ার বিষয়ে শুভেন্দুর উদ্ভূতপূর্ণ বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে যে উগ্র ও অশোভন ভাষায় বক্তৃতা করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আমরা তাদের একটু সময় দিয়ে দেখতে চাই নির্বাচনের বক্তৃতা ও সরকার পরিচালনা একই ধরনের হয় কিনা, আর যদি একই হয় তবে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের সম্পর্ক মূলত ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে, তাই পশ্চিমবঙ্গের হুঙ্কারে ঢাকা ভীত নয়। হুমায়ুন কবির দিল্লির চোখের দিকে তাকিয়ে জানিয়ে দেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো স্বাধীন দেশকে ভয় দেখানোর কোনো জায়গা আর অবশিষ্ট নেই। শেখ হাসিনার সময়ের সেই নতজানু ও মেরুদণ্ডহীন সীমান্ত সম্পর্ক আর কোনোদিন ফিরে আসবে না এবং ভারত যেন সবসময় মনে রাখে, এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই যে নীরবে দাঁড়িয়ে সবকিছু সহ্য করবে। এর পাশাপাশি তিনি ভারতকে চরম সতর্কবার্তা দিয়ে বলেন, হাজার হাজার মানুষকে শেষ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন, তাই তাকে ব্যবহার করে ভারত যেন বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চক্রান্ত না করে। এই চরম উত্তেজনার মধ্যে যুক্ত হয়েছে তিস্তা এবং চীনের ফ্যাক্টর। ভারত সবসময় বলে আসতো পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কারণে তিস্তা চুক্তি আটকে আছে, কিন্তু এখন যেহেতু কেন্দ্রে এবং রাজ্যের দুই জায়গাতে বিজেপি সরকার, তাই বাংলাদেশের দাবি এখন আর কোনো চালবাহানা সহ্য করা হবে না। আর ভারত যদি এবারও পানি চুক্তিতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশ থেমে থাকবে না। উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে এবং চীনের এক্সিম ব্যাংক এতে সরাসরি অর্থায়ন করতে যাচ্ছে, যার মানে হলো ভারতের একদমের কারণে বাংলাদেশ এখন চীনের দিকে আরো বেশি
বেশি ঝুঁকে পড়ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই বেইজিং সফর করে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছেন, যা দিল্লির জন্য এক চরম অস্বস্তির কারণ। তবে দর্শক, ভারতের সাউথ ব্লকের বুকে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ভূমিকম্পটি আঘাত এনেছে সম্পূর্ণ ভিন্ন একটি জায়গা থেকে। দীর্ঘ কয়েক দশকের চরম শীতল সম্পর্কের বরফ গলিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতার যে নতুন এবং রুদ্ধশ্বাস সমীকরণটি তৈরি হচ্ছে, তা পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রকে আক্ষরিক অর্থে উল্টে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 10 বছর মেয়াদী অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাসবাদ দমনে প্রস্তাবিত চুক্তির খবর নয়াদিল্লির অন্তরে বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের কৌশলগত এবং একচ্ছত্র প্রাধান্যের জন্য একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ। এখন ঢাকা যদি কৌশলগত কারণে ইসলামাবাদের দিকে ঝুঁকে পড়ে, তবে দিল্লির নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি এক বিশাল এবং অপূরণীয় ধাক্কা খাবে। সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে ধারণা করা হয়েছিল তারেক রহমানের সরকার হয়তো অতীতের মতো দিল্লির আশীর্বাদে বা ইশারায় চলবে, তাদের সেই ধারণা সম্পূর্ণ এবং পুরোপুরিভাবে ভুল প্রমাণিত হচ্ছে। কারণ বাংলাদেশ এখন মাথা উঁচু করে নিজের শর্তে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনা করছে। দর্শক, এই রুদ্ধশ্বাস ভূ রাজনৈতিক সমীকরণটিকে আপনি কিভাবে দেখছেন? তারেক রহমান এবং বাংলাদেশের বর্তমান সরকার ভারতের বিরুদ্ধে এই শক্ত অবস্থান এবং পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয়টিকে সত্যি দিল্লির অহংকার চূর্ণ করতে পারবে বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত নিরপেক্ষ, সাহসী এবং গঠনমূলক মতামত এখনই আমাদের মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে লিখে জানান। এরপরে হচ্ছে খুশির সংবাদ হচ্ছে, আমি চাই এই অভিযান চলুক, বাট ঝুঁকবে না। ইতিহাসে সবচেয়ে বড় একটা মরণ কামড় দেবে বাংলাদেশ। আজকে যে কাজ করেছে আপনারা শুনলে অবাক হবেন। একদম মোদিকে বাংলাদেশ ভরে দিয়েছে। মোদির চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, আর সেটি হলো 15 বছরের অমীমাংসিত তিস্তা প্রকল্প চীনের হাতে তুলে দিলেন বাংলাদেশ। চমৎকার ভাই, অবশ্যই বাংলাদেশ সরকারকে এটার জন্য স্যালুট জানাই, এটার জন্য ধন্যবাদ জানাই। তবে আমি একটা জিনিস ভাই চিন্তা করতেছি, এই নিউজটা দেখার পরে এই যে সুবেন্দু আছে না, এই সুবেন্দুকে ঘুম হবে না ওর ঘুম হারাম হয়ে যাবে? ভারতকে সহ্য করার দিন শেষ, এবার ইটের জবাব পাথর দিয়ে দিবে বাংলাদেশ। বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। শাব্বাশ তারেক রহমান সরকার, আপনাদের সমালোচনা করব, আপনাদের ভালো কাজের প্রশংসা করব। বাংলাদেশ তিস্তা পরিকল্পনা নিয়ে আর ভারতের দিকে তাকিয়ে থাকবে না, বরং বাংলাদেশ নিজস্ব উপায়ে সেটা সমাধান করবে। আমরা তো এমন সরকার চাই, অন্য দেশের গোলামি করবে না, বরং চোখে চোখ রেখে বন্ধুত্ব হিসেবে আমরা বাংলাদেশের সকল সমস্যা সমাধান করব। ও আইসা এমন জায়গায় পৌঁছে গেল, চলে জলে চারিদিকে পুরা গন্ধ পাইতেছি, চারিদিকে পুরা গন্ধ জ্বলতেছে, তো শুধু আরো জ্বলবেন সামনে। ভারতের কপালে এখন চিন্তার ভাঁজ। 33,000 কোটি টাকা ব্যয় হচ্ছে পদ্মা ব্যারেজ। ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি সরকার পদ্মা ব্যারেজের প্রকল্প হাতে নিয়েছে। বিএনপি সরকারকে ধন্যবাদ জানাই এমন সাহসিকতার জন্য। ক্ষমতায় যাওয়ার 2.5 মাসের মধ্যে এই ধরনের মেগা প্রকল্প হাতে নিয়েছে বিএনপি সরকার। ফারাক্কার ফাঁদ দিয়ে যে বাংলাদেশকে যুগের পর যুগ শুকিয়ে মেরেছে ভারত, সেই ভারতের বুকে এবার কাঁপন ধরিয়ে দিয়েছে বাংলাদেশের। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। পর যুগ শুকিয়ে মেরেছে ভারত, সেই ভারতের বুকেই এবার কাঁপন ধরিয়ে দিয়েছে বাংলাদেশের এক মাস্টার স্ট্রোক। দাদারা ভেবেছিল উজানে পানি আটকে রাখলে বাংলাদেশ বাধ্য হয়ে তাদের পা ধরে বসে থাকবে, শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। কিন্তু দিল্লির সেই দাদাগিরির দিন এবার শেষ। ভারতের পানি সন্ত্রাসের কড়া জবাব দিতে বাংলাদেশ হাতে নিয়েছে এমন এক মেগা প্রজেক্ট যার নাম শুনলেই এখন সাউথ ব্লকের কর্তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। গঙ্গার পানি নিয়ে ভারতের যে অহংকার, সেই অহংকার মাটিতে মিশিয়ে দিতে এবং নিজেদের পানির অধিকার নিজেদের হাতেই তুলে নিতে বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছে স্বপ্নের পদ্মা ব্যারেজ। শুধু তাই নয়, এই প্রজেক্টে যদি চীনের এন্ট্রি হয় তবে ভারতের ভূরাজনীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হবে। 70-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ। শুষ্ক মৌসুমে পানি না দিয়ে আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 37% এলাকাকে রীতিমতো ধুধু মরুভূমিতে পরিণত করেছে ভারত। গড়াই, মধুমতি, ইছামতি, আরিয়াল খা কিংবা বড়ালের মতো নদীগুলো ভারতের পানি আগ্রাসনের শিকার হয়ে মরা খালে পরিণত হয়েছে। কৃষি, মৎস্য উৎপাদন থেকে শুরু করে সুন্দরবনের জীববৈচিত্র্য সবকিছুই ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে ধ্বংসের মুখে। কিন্তু এই করুণ পরিণতি আর কতদিন? আজ নয়। ভারত পানি দিক বা না দিক, নিজেদের সম্পদ দিয়ে নিজেদের রক্ষা করার এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ। একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেয়ে গেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের নতুন লাইফ লাইন পদ্মা ব্যারেজ প্রকল্প। রাজবাড়ির পাংশা এলাকায় নির্মিতব্য এই পদ্মা ব্যারেজ শুধু একটি বাঁধ নয়, এটি বাংলাদেশের আত্মনির্ভরশীলতার এক বিশাল প্রতীক। প্রায় 33,500 থেকে 35,000 কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারতের পানি রাজনীতির মোড় পুরোপুরি ঘুরে যাবে বাংলাদেশের দিকে। 2026 সালের জুলাই থেকে 2033 সালের জুন মাসের মধ্যে এই ব্যারেজ নির্মাণের কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। বর্ষাকালে পদ্মার যে বিশাল জলরাশি কোনো কাজে না লেগেই সমুদ্রে চলে যায়, এই ব্যারেজের মাধ্যমে সেই অতিরিক্ত পানি ধরে রাখা হবে। আর শুষ্ক মৌসুমে ফারাক্কার কারণে যখন নদীতে পানি থাকে না, তখন ব্যারেজে ধরে রাখা প্রায়
2,900 মিলিয়ন ঘনমিটার পানি দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোতে ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে কি হবে জানেন? সাতক্ষীরা, খুলনা আর বাগেরহাটের মতো উপকূলীয় এলাকাগুলোতে যে লোনা পানির আগ্রাসন চলছে তা ঠেকানো যাবে। বাঁচবে আমাদের গর্বের সুন্দরবন। এই প্রকল্পের মাধ্যমে শুধু পানি ধরে রাখা হবে না, উৎপন্ন হবে 113 মেগাওয়াট জলবিদ্যুৎ। ব্যারেজের ডেক বা করিডর ব্যবহৃত হবে সড়ক সংযোগ, গ্যাস এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন হিসেবে। বৃহত্তর কুষ্টিয়া, যশোর, ফরিদপুর ও রাজশাহী অঞ্চলের প্রায় 28,80,000 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। হিসেব বলছে এই ব্যারেজ হলে প্রতি বছর অতিরিক্ত 24 লাখ টন ধান এবং 2,34,000 টন মাছ উৎপাদন বাড়বে। 2024-25 অর্থ বছরকে ভিত্তি ধরে জিডিপিতে প্রায় 0.45% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ঠিক করা হয়েছে। শুধু এই প্রকল্প থেকেই বছরে প্রায় 8,000 কোটি টাকা রিটার্ন আসবে। বাস্তবায়নকালেই তৈরি হবে প্রায় 12,000 কর্মসংস্থান। ব্যারেজ সংলগ্ন এলাকায় 7টি স্যাটেলাইট শহর এবং 1.5 লাখ পরিবারের জন্য আধুনিক গ্রামীণ টাউনশিপ গড়ে তোলার এক বিশাল পরিকল্পনা রয়েছে। এবার আসা যাক আসল খেলায়, অর্থাৎ ভারতের মাথা ব্যথার কারণে। ঢাকার কাছে পদ্মা ব্যারেজ যেমন একটি উন্নয়ন ও পানি নিরাপত্তার প্রকল্প, দিল্লির কাছে এটি ঠিক ততটাই কৌশলগত ও ভূরাজনৈতিক এক চরম আতঙ্কের নাম। গঙ্গা অববাহিকার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ যখন নিজের পানি নিজেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করবে, তখন ভারতের একচেটিয়া আধিপত্যের বেলুন ফুটো হয়ে যাবে। ভারত দীর্ঘদিন ধরে গঙ্গা নদীর পানি ব্যবস্থাপনাকে নিজেদের কৌশলগত সম্পদ মনে করে এসেছে। কলকাতা বন্দরের নাব্য রক্ষা, পশ্চিমবঙ্গ ও বিহারের কৃষি, এমনকি উত্তর ভারতের শিল্পাঞ্চলও এই পানির উপর নির্ভরশীল। ভারত সবসময় ভয় পায় বাংলাদেশ যদি পদ্মার পানি প্রবাহ নিয়ন্ত্রণের সক্ষমতা পেয়ে যায়, তবে ভবিষ্যতে গঙ্গা অববাহিকার পানি বন্টন নিয়ে ভারতের উপর উল্টো ছড়ি ঘোরাতে পারবে ঢাকা। তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর যে টালবাহানা করেছেন, দিল্লির কূটনীতিতে বুড়ো আঙুল দেখেছেন, তার ফল ভারত এখন হাতে নাতেই পাবে। বাংলাদেশ বুঝে গেছে ভারতের কূটনৈতিক আশ্বাসের কোনো দাম নেই। নিজেদের পানি ব্যবস্থাপনা নিজেদেরই ঠিক করতে হবে। আর ঠিক এই জায়গাতেই ভারতের সবচেয়ে বড় দুর্বলতায় আঘাত করেছে বাংলাদেশ। ভারত পানি আটকে আমাদের মারতে চেয়েছে, আর বাংলাদেশ সেই পানি নিজেদের সীমানায় আটকে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করার মাস্টার প্ল্যান করছে। আর এই মাস্টার প্ল্যানে ভারতের কপালে সবচেয়ে বড় চিন্তার ভাঁজ ফেলেছে চীনের নাম। ভারত সবসময়ই এই অঞ্চলে চীনের উপস্থিতি নিয়ে চরম আতঙ্কে ভোগে। বাংলাদেশ যদি এই বিশাল অবকাঠামো প্রকল্পগুলোতে চীনের বিনিয়োগ বা কারিগরি সহায়তা নেয়, তবে তা হবে দিল্লির জন্য এক মহা বিপর্যয়। বেজিং আগেই বাংলাদেশের বড় বড় প্রকল্পে আগ্রহ দেখিয়েছে। ভারত আশঙ্কা করছে চীনের মতো বিশাল অর্থনৈতিক পরাশক্তি যদি গঙ্গা অববাহিকার এই শেষ প্রান্তের পানি ব্যবস্থাপনায় ঢুকে পড়ে, তবে তা শুধু অর্থনৈতিক থাকবে না, এটি সরাসরি কৌশলগত রূপ নেবে। বঙ্গোপসাগর, পায়রা বন্দর, রূপপুর বা উত্তরবঙ্গের করিডর ঘিরে চীন ভারতের যে ভূরাজনৈতিক স্নায়ুযুদ্ধ চলছে, সেখানে পদ্মা ব্যারেজ যুক্ত হলে তা ভারতের একচেটিয়া পানি আধিপত্যের কফিনেই শেষ পেরেক হয়ে দাঁড়াবে। বাংলাদেশ গত 1 দশকে প্রমাণ করেছে যে বড় বড় অবকাঠামো প্রকল্পে বিদেশি অর্থায়নের বাইরে গিয়েও বা একাধিক আন্তর্জাতিক পরাশক্তিকে ব্যালেন্স করে কাজ করার সক্ষমতা তাদের আছে। পদ্মা সেতু তার সবচেয়ে বড় প্রমাণ, যাকে এখন প্রথম পদ্মা অধ্যায় বলা হচ্ছে, আর পদ্মা ব্যারেজ হতে যাচ্ছে দ্বিতীয় পদ্মা অধ্যায়। ভারত যদি মনে করে পদ্মা ব্যারেজ গঙ্গা পানি বন্টন চুক্তিকে ক্ষতিগ্রস্ত করবে, তবে তাদের বুঝতে হবে এই পরিস্থিতির জন্য তারা নিজেরাই দায়ী। বছরের পর বছর আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভূমি বানানোর যে পাপ ভারত করেছে, পদ্মা ব্যারেজ হচ্ছে সেই পাপের প্রায়শ্চিত্ত। বাংলাদেশ এখন আর নতজানু হয়ে থাকার দেশ নয়। ভারতের একতরফা পানি প্রত্যাহার নীতির বিরুদ্ধে নিজেদের সম্পদ দিয়ে নিজেদের রক্ষা করার এই সিদ্ধান্ত প্রমাণ করে ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন আর কারো দয়ার মুখাপেক্ষী নয়। ভারত ও দিল্লির মধ্যে পানির কূটনীতি, আস্থা রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক ভারসাম্যের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে এই পদ্মা ব্যারেজ। ভারত যদি পানি কূটনীতিতে সৎ না হয়, তবে বাংলাদেশ নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেবে। হঠাৎ করেই বিএনপিতে বড় ধরনের পরিবর্তন, সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট, একদম উল্টে গেছে। 360 ডিগ্রি বলতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলি না, এখানে 360 ডিগ্রি কাছাকাছি। দর্শক, জামাত বিএনপি যে আপোষ হয়েছে আপনারা শুনেছেন, সে আপোষের বিরাট ফলাফল আমরা রাজনীতিতে দেখতে পাচ্ছি এবং এটা নিয়ে তোলপাড়। আপনি বলতে পারেন যে একটা অঘটন ঘটে গিয়েছে। কি? বিএনপি নেতারা হাসিনা পালানোর পর সবাই ভারতপন্থী হয়ে উঠেছে। তাদের চিন্তা ছিল যেহেতু হাসিনা পালিয়েছে আর বাংলাদেশের রাজনীতির অন্তরে অন্তরে ভারতের প্রভাব, যদিও বিএনপি ভারতের ধারণা দিয়ে আসছে এটা অনেক আগে থেকে। বিএনপির বিশ্বাস যে ভারতকে অগ্রাহ্য করে কিছু করা সম্ভব নয়। 2018 সালে বা 17 সালে কিংবা 16 সালে কয়েক দফাই হয়েছে। আজকে তারেক রহমানের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব, তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল ভারতে পাঠিয়েছিল তারেক রহমান। লন্ডন থেকে কেউ এসেছিল, বাংলাদেশ থেকে কেউ গিয়েছিল। তারা সেখানে যে নরেন্দ্র মোদীকে আব্বা বলে আসছে এবং স্পষ্টভাবে এই হুমায়ুন কবিররা বলে এসেছেন নরেন্দ্র মোদীকে যে মোদী আব্বা, আমরা খালেদা জিয়ার কথা এখন আর শুনবো না। খালেদা জিয়া যেরকম ভারত বিরোধী ছিল, আমরা আর ভারত বিরোধিতা করবো না। খালেদা জিয়ার ফরেন পলিসি থেকে বিএনপি সরে আসার কমিটমেন্ট ভারতকে দিয়ে এসেছে 2016 সালের পর থেকে। আর মানে ভারতের কাছে নতজানু হওয়া, এটা বিএনপি মানসিকভাবে অনেক আগে গ্রহণ করেছে। বিশেষ করে যখন দেখেছে যে না 2014 সালে কিছুই করতে পারেনি, 14 সালে আন্দোলনও হয়নি,
আন্দোলন করেও কিছু হয়নি, আন্দোলন চালিয়েও যেতে পারেনি। কিভাবে সুজাতা সিং এসে বাংলাদেশের নির্বাচনটা উঠিয়ে দিয়ে গেল, বিনা ভোটের নির্বাচন, এবং সারা পৃথিবীকে ম্যানেজ করলো ভারত। ওটা দেখে বিএনপি প্রচন্ড ভয় পেয়েছে। শুধু সেটা না, বিএনপিতে ভারতপন্থী ভারতের দালাল অনেক আগে থেকে আছে। হয়তো খালেদা জিয়া কিংবা তারেক রহমান কিংবা জিয়াউর রহমান এরা ভারত বিরোধী ছিলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, বাট ভারতের দালাল অনেক আগে থেকেই ছিল। যেমন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বয়েশ্বর চন্দ্র রায়, এরা কিন্তু একদম পিওর ভারতের দালাল, ভারতপন্থী। বিশেষ করে যারা সাবেক ছাত্র ইউনিয়ন বাম রাজনীতি থেকে এসেছে, এদের একটা বিরাট অংশ একদম পিওর ভারতপন্থী। সেই জায়গায় ভারতের কাছে নতজন হয়ে চলা এটা 2013 সালের 5 মে খালেদা জিয়ার নির্দেশনা সত্ত্বেও বিএনপি যে শাপলা চত্বরে গেল না, হেফাজতের পাশে দাঁড়ালো না, ওটাও ভারতের প্রভাবে হয়েছে। এরপর তো প্রকাশ্যে খালেদা জিয়ার ফরেন পলিসি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা তারেক রহমান দিয়েছেন, হুমায়ুন কবিরের মাধ্যমে নরেন্দ্র মোদীকে সেই বার্তা দিয়ে এসেছেন। এবং তারপর থেকেই আমরা দেখি যে বিএনপির আচরণে পরিবর্তন। এরপর থেকে জামাতের সাথে জোট নাই এটা বলা শুরু করলো। তারা কিন্তু জোটগতভাবে জামাত নেতাদের মুক্তির দাবিতে খালেদা জিয়া নিয়মিত বলতেন। শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের মুক্তির দাবিতে তার ছবি নিয়ে মুক্তি চাইতেন খালেদা জিয়া, এবং যাদেরকে যুদ্ধাপরাধী বলা হয়েছে তাদেরকে, যারা যুদ্ধাপরাধী নয়, যুদ্ধাপরাধী পাকিস্তানের 195 জন, এইসব কথাবার্তা মির্জা ফখরুল্লাহ বলতেন 13 সালে। কিন্তু যখন তারেক রহমান ভারতকে বলে আসলেন যে না, আমরা ভারত বিরোধিতা করবো না, মানে ভারতকে চাপতে গিয়েছেন, তখন থেকেই জামাতকে অস্বীকার করা শুরু করেছে। জামাত আমাদের সাথে কোনো জোটের শরিক নয়। এমনকি ভারতের নতজানু হয়ে ভারতকে চাপতে যে এমন পর্যায়ে বিএনপি গিয়েছে, 2018 সালের নির্বাচনে জামাতের সাথে কোনো জোটই করেনি। তারা ঐক্যফ্রন্ট, ডক্টর কামালকে পীর মেনে কিংবা আব্বা মেনে নির্বাচন করেছে বিএনপি, এবং বলেছে না জামাত, এটা আমরা জামাতের সাথে জোটে নাই, অন্য একটা সিস্টেমে জামাতকে ডিল করেছে। ঐক্যফ্রন্টে কিন্তু জামাত ছিল না। কেন ঐক্যফ্রন্টে জামাত ছিল না? বিকজ অফ ভারত। এরপর থেকে আপনি খুঁজেন, একটা পর্যায়ে 18 সালের নির্বাচনে ভারতের মধ্যস্থতায় বিএনপি নির্বাচনে গিয়েছিল, ধরা খেয়েছে। ধরা খাওয়ার পরও ভারতকে আব্বা টাকা বিএনপি ছাড়ে নাই। এরপরে বিএনপি যখন কথিত যুগপৎ আন্দোলন শুরু করলো, তখনও জামাতকে অস্বীকার করা শুরু করলো। স্পষ্টভাবে বলেছে জামাত আমাদের যুগপথের মিত্র নয়, এবং জামাতের সাথে প্রকাশ্য কোনো মিটিং করতে রাজি নয়, এবং বিএনপির যে প্রোগ্রাম সেখানে জামাতকে বক্তব্য দিতে দেয় না, এবং জামাতের উপর হামলা করলে তার প্রতিবাদও করে না। আপনি কেমন চিন্তা করেন যে কতটা ভারতপন্থী হয়ে গিয়েছিল বিএনপি, একদম ভারতের দালাল হয়ে গিয়েছিল। মানে ভারতকে চাপতে ভারতের বুকে ছিল আওয়ামী লীগকে বুকে আগলে ধরেছে। বুকে তো আর বিএনপি যেতে পারেনি, কিন্তু বিএনপি ভারতকে বলেছে, প্রিয় ভারত, আপনার পাটা দেন, পাটা আমি একটু চাটি, পায়ের আঙ্গুলগুলো মুখে নিয়ে একটু চুষি, এরকম নোংরামি করতো ভারতের সাথে। কিন্তু কাজ হয়নি। শেষ পর্যন্ত সেই ভারতের পতন হয়েছে 5 আগস্ট। এরপরে বিএনপি আরো বেশি ভারতপন্থী হয়ে গেছে, যে এবার তো আওয়ামী লীগ গেছে, ভারতের বুক খালি হয়ে গেছে, নাই আওয়ামী লীগ, এখন বুকে যাতে আমি জায়গা পাই, মানে বিএনপি জায়গা পাই, সেই চেষ্টা তারা শুরু করলো যে আওয়ামী লীগের জায়গায় তারা হতে চায়। এই জন্য ভারতের 72 সংবিধানের পক্ষে বলা শুরু করলো, ভারতের রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার পক্ষে, ভারতের সাথে সুসম্পর্কের পক্ষে নানান কিছু বলা শুরু করলো। এক পর্যায়ে তারেক রহমান তো সরাসরি ভারতের সাথে আপোষ করেই দেশে আসলেন। আনন্দবাজারের রিপোর্টে সেটা স্পষ্ট উঠে এসেছে। কিন্তু এবং নির্বাচনে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতাও করিয়ে দিয়েছে ভারত। আওয়ামী লীগ এত বোকা না যে বিএনপি বলবে যে আমাদেরকে ভোট দেন আর আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়ে দিবে, না, এত সোজা না। যেটা হয়েছে, ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিতে রাজি হয়েছে, এবং আওয়ামী লীগ ভারত মিলে বিএনপিকে ক্ষমতা এনেছে। ক্ষমতায় আসার পরেই বিএনপির মোহভঙ্গ হয়ে গিয়েছে। এখন বিএনপিও ভারতকে চেনে না, আর ভারতও বিএনপিকে চেনে না। এটা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। সেই 2013 সালের আগে বা খালেদা জিয়া সক্রিয় জেলে যাওয়ার আগ পর্যন্ত যেরকম বিএনপি ভারত বিরোধী ছিল, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল, এখন বিএনপি ওইরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এই পরিবর্তন হয়েছে, আমি দেখাবো কি হয়েছে। এবং জামাত বিএনপি যে আপোষ হয়েছে, সে আপোষের একটা ফলাফল হচ্ছে বিএনপি এখন প্রকাশ্যে ভারত বিরোধী। কারণ জামাতের সাথে আপোষ না হলে এভাবে ভারত বিরোধী হতো না, আর ভারত বিরোধী না হলে জামাতের সাথে এভাবে আপোষ করতে পারতো না। তবে আপোষের একটা ফলাফল, ফলাফলটা কি দেখেন, পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থ, ভারতের সঙ্গে আলোচনা কিছু নেই। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনির এই বক্তব্য জামাত শিবিরের লোকজন শেয়ার করছে এবং তাকে ধন্যবাদ জানাচ্ছে। এবং শহীদুদ্দিন চৌধুরী এনি জামাতের প্রোগ্রামে যাচ্ছেন, জামাত নেতাদের প্রশংসা করছেন। মানে বড় পরিবর্তন হয়ে গেছে, প্যারাডাইম শিফট। এই যে পদ্মা ব্যারেজ, এতে ভারতের প্রচন্ড আপত্তি রয়েছে, কারণ এই পদ্মা ব্যারেজ এটা সরাসরি ভারতের বিরুদ্ধে। বিএনপি কঠিনভাবে এখন ভারত বিরোধী। এভাবে সেই 70 এর দশকে যে ফারাক্কাবাদ দিয়েছে ভারত, সেই ফারাক্কাবাদের একটা পাল্টা পদক্ষেপ হচ্ছে এই পদ্মা ব্যারেজ। সেই পদ্মা ব্যারেজ স্টার্ট করতে যাচ্ছে, একনাকে অনুমোদন হয়েছে, এই শীঘ্রই 1-1.5 মাসের মধ্যে কাজ শুরু হবে, 2 মাসের মধ্যে কাজ শুরু হবে।
এবং 2033 সালের মধ্যে কাজ শেষ হবে। এবং এই পদ্মা ব্যারেজ এর প্রভাব ভারতের উপর পড়বে, এটা বাংলাদেশের সাথে। তারা ফাঁকা বাদ দিয়ে বাংলাদেশের নদীর পানি আটকে দিয়েছে। এখন আমরা পদ্মা ব্যারেজ করে শুকনো মৌসুমে প্রয়োজনীয় পানি ছাড়বো, আর বন্যা রোধও হবে। এবং এই পদ্মা ব্যারেজের সাথে পাকিস্তান জড়িত। এই পদ্মা ব্যারেজ এটা বিএনপির আবেগের যে একটা জায়গা। বিএনপি আমলেই বারবার পদ্মা ব্যারেজ নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছিল, যদিও এটা অনেক আগে থেকে, সেই 70-এর দশক থেকেই এটা নিয়ে সমীক্ষা, কিন্তু বিএনপি সরকার 2001 থেকে 2006 এটা নিয়ে চেষ্টা করেছিল। এবং ফিজিবিলিটি স্টাডি সমীক্ষায় পাকিস্তান, অস্ট্রেলিয়া জড়িত, মানে পাকিস্তান ইজ রিলেটেড হিয়ার। অতএব ভারতের জন্য এটা একটা চিন্তার বিষয়। এবং ভারত ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে যেভাবে মরুভূমি বানিয়েছে, তার বিপরীতে এটা একটা রেজিস্ট্যান্স। দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।